অজান্তেই ঠোঁটের কোণে বাঁকা হাসি দেখা মেলে তার। নিঝুম কফির মগটা পাশের টি টেবিলে রেখে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। দুপুরের আকাশটা রোদে ঝলমল করছে। আকাশের দিকে তাকানো তাই রোদের উত্তাপে চোখ যেন ঝলসে পড়ে। নিঝুম চোখ বন্ধ করে নেয় তৎক্ষণাৎ। মনের মধ্যে কিছু স্মৃতি স্মরণ করে। দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, কাচের গায়ে বৃষ্টির ফোঁটা, জীবন স্রোতে ভাসছি একা, জমানো অনেক মনের কথা অভিমানে পড়েছে চাপা। Hey baby, you know that you are looking so pretty. ঈশানের কথা শুনে ডাব ডাব করে চেয়ে রইল তুষি। এত ভারী কথার মিনিং সে কিছুতেই বুঝল না। ঈশান ব্যাপারটা বুঝতে পেরে আলতো হাতে তুষির গাল টেনে দিল। সোনালির দিকে ইশারা করে বলল, Your mama is good too. তুষি এবার হয়তো কিছু একটা বুঝলো। সে ফুলো ফুলো গাল দুটো প্রসারিত করে বলল, ওটা আমার মাম্মা নয়, আমার ফুপিয়া। ঈশান যেন এটা শোনারই অপেক্ষায় ছিল। মেয়েটিকে দেখে আগেই সে বুঝতে পেরেছিল বেবিটা তার নয়। বিবাহিতা অবিবাহিতার পার্থক্যর উপর থেকে দেখেও অনেকটা বোঝা যায়। তবু শিওর হওয়ার জন্য তুষিকে ওভাবে বলেছে সে। ঈশান তুষির সঙ্গে আরও টুকটাক কথা বলেছে। ততক্ষণেই সোনালির স্ন্যাক্স কেনা শেষ। পাশ ফিরে তুষিকে অপরিচিত যুবকের সাথে কথা বলতে দেখে কিঞ্চিত রাগই হলো তার। দ্রুত পায়ে ওদের দিকে হেঁটে এসে চিলের মতো ছোঁ মেরে তুষিকে নিজের দিকে টেনে নিল। ঘটনাচক্রে ঈশান তুষি দুজনেই হতভম্ব। ঈশান কিছু বলার পূর্বে সোনালি কপট রাগ দেখিয়ে বলল, এই যে মিস্টার, কি এত কথা বলছেন ওর সঙ্গে? জানেন না অপরিচিত লোক হয়ে বাচ্চাদের সঙ্গে বেশি কথা বলতে নেই? না, জানতাম না, তবে এখন জেনে নিলাম। ঈশানের কথায় যেন গা জ্বলে উঠল সোনালির। সে দাঁত কিরমির করে তাকালো ওর দিকে। অতঃপর তুষিকে টানতে টানতে নিয়ে চলে গেল। তুষি সোনালির হস্তবন্ধনে থাকা অবস্থায়ও পেছনে ফিরে বার কয়েক ঈশানকে দেখে নিল। ততক্ষণে সোনালি তাকেও শাসাচ্ছে। বাড়ি গিয়ে তোমার হচ্ছে, দাঁড়াও। তুমি কেন দৌড়ে গেলে? কেন কথা বললো ওই ছেলেটির সঙ্গে? এদিকে ওরা চলে যেতেই ঈশান আনমনেই হেসে ফেলে। সিগারেট কিনতে এসে সোনালির ওপর চোখ পড়ে তার। তুষি থেকে নামটাও জেনে নিয়েছে, কিন্তু অ্যাড্রেস বলতে পারেনি তুষি। সোনালির মায়াবী মুখশ্রীটা অদ্ভুতভাবে তাকে ভীষণ রকম আকর্ষণিত করেছে। মেয়েদের সঙ্গে ফ্লার্ট করা তার পূর্বকার অভ্যেস হলেও সোনালিকে দেখে কেমন জানি একটা মায়া বিরাজ করছে তার মনে। সেখানে ছলনার কোনো জায়গা নেই। কথায় আছে না, লাভ অ্যাট ফার্স্ট সাইট, অনেকটা সেরকমই। কিন্তু ঈশান এইসব মন থেকে মানতে চাইছে না, তবু মনের সঙ্গে যুদ্ধে পেরেও উঠছে না। আরে ইহান যে, এসো এসো। জি স্যার। তো বলো, কেমন আছো এখন? আলহামদুলিল্লাহ ভালো। স্যার একটা কথা, আসলে আমি কাল থেকে ডিউটিতে ব্যাক করতে চাইছি। ছুটির ডেট এখনও শেষ হয়নি, তবু আমি চাইছি কাল থেকে জয়েন করতে। আমার মনে হয় আমি এখন টোটাল ফিট আছে। ওকে 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 মাই সন, তুমি তাহলে কাল থেকে জয়েন হয়ে যাও। আর কাল তবে তোমাকে একজনের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিব, কেমন? কে সে? খুব বিশেষ কেউ, কালকেই না হয় বলি। ওকে স্যার, তবে আমি এখন উঠি। ও শিওর। বেশ তাড়াতাড়ি তৈরি হয়ে থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল নিঝুম। মনটা আজ কেমন কেমন জানি করছে। মনে হচ্ছে বড় কিছু হতে চলেছে। অস্থিরতা দমাতে না পেরে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তৈরি হয়ে হাজির থানায়। নিঝুম সিনিয়র অফিসার খোরশেদের সঙ্গে কেসের বিষয়ে কথা বলতে ব্যস্ত। ঠিক তখনই দরজায় কড়া নাড়ে কেউ। অফিসার খোরশেদ সেদিকে মনোযোগ দিয়ে বলেন, কাম ইন। তৎক্ষণাৎ ভেতরে প্রবেশ করে ইহান। ইহানকে দেখে খোরশেদ আনন্দিত কণ্ঠে বললেন, এসো এসো ইয়াং ম্যান, গতকাল বলেছিলাম না তোমার সঙ্গে একজনকে ইন্ট্রোডিউস করিয়ে দেব, এই দেখো সে এসে গেছে। জি স্যার, আমি অতি আগ্রহী। ইহানের মন্তব্যে চমকে ওঠে নিঝুম। সে এতক্ষণ ইহানের উল্টো দিকে ঘুরেছিল, এখনও সেভাবেই আছে, যার ফলস্বরূপ এখনও কেউ কারো মুখ দেখেনি। নিঝুম বুঝতে পারছে না এখন তার কী করা উচিত। পেছনের মানুষটি যে ইহান এ বিষয়ে সে শতাধিক নিশ্চিত, কিন্তু কথা হলো ইহান তাকে দেখার পর ঠিক কীভাবে রিয়াক্ট করবে এটাই। ততক্ষণে অফিসার খোরশেদ ইহানকে চেয়ারের সিট টেনে নিতে বলল। ইহান বসে গেল নিঝুমের পাশে চেয়ারটি টেনে। নিঝুম এবার জড়সড় হয়ে বাম পাশে ফিরে বসল। ইহান একটু অবাকই হলো।
এমন ব্যবহার সে আশা করছে না। পরপরই অফিসার খোরশেদ নিঝুমকে উদ্দেশ্য করে বলে, মিসেস নিঝুম, এই হলো মিস্টার ইহান। এনার কথাই বলেছিলাম আপনাকে। আপনি তো ইহানের বাবার মৃত্যুর রহস্যের তদন্তেই আছেন বর্তমানে। নিঝুম নামটি শোনা মাত্র জ্বলে উঠল ইহানের অন্তর। এতক্ষণ খোরশেদের দিকে মনোযোগী দৃষ্টি দেওয়া চক্ষু যুগল এখন অতি উদাসীনতায় চেয়ে আছে কিছুটা দূরত্বে বসে থাকা চেনার মতন অপরিচিতার দিকে। ইহান অতি আগ্রহ নিয়ে চেয়ে আছে, কিন্তু নিঝুম সে তো ফিরতে চেয়েও পারছে না। এতগুলো বছর পর এই মানুষটির মুখোমুখি হওয়া ওপরে সহজ হলেও অন্তঃস্থল থেকে বিরাট কঠিন। নিঝুমকে ফিরতে না দেখে অফিসার খোরশেদ বললেন, মিসেস নিঝুম, এনিথিং রং? আপনি এমন করছেন কেন? নিঝুম ভেতর থেকে জোরে নিঃশ্বাস টেনে নেয়, অতঃপর নিজেকে স্বাভাবিক করে শটান হয়ে দাঁড়িয়ে ইহানের দিকে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দেয়। হ্যালো মিস্টার ইহান, আম নিঝুম আহসান। ইহানের যেন হাত এগোচ্ছে না, কণ্ঠনালী কাঁপছে ভীষণ, কিছু বলতে নিয়েও পারছে না। লেডিস শার্ট, লেডিস প্যান্ট, চোখে চশমা, হাতে ঘড়ি, চুলগুলো কার্লিং করে উঁচুতে উঠিয়ে ঝুঁটি করা, সামনে কিছু চুলে কালার করা। হে কোন নিঝুম? সব থেকে বড় কথা হলো এতটা স্ট্রং পার্সোনালিটি কোথায় পেল সে? কিভাবে স্ট্রিক্ট হয়ে কথা বলছে ইহানের সঙ্গে? কই, ইহান তো পারছে না, তবে সে কি করে পারছে? আচ্ছা, সে নিজেকে আহসান কেন বলছে? ইহানের সঙ্গে তো তার ডিভোর্স হয়নি, তবে তার তো নিঝুম খান হওয়ার কথা, তাহলে আহসান কেন? এতগুলো বছর কোথায় ছিল সে? কিভাবে এত কিছু হলো? আনমনা ইহানকে ফের বাজিয়ে দেয় নিঝুম। কি এত ভাবছেন মিস্টার? আমি কিন্তু এবার অপমান বোধ করছি। বাই দ্য ওয়ে, আপনি কোনোভাবে আমার সঙ্গে হ্যান্ডশেক করতে অইচ্ছুক নয় তো? ওকে ডান, আমি উইথড্র করছি আমার হ্যান্ডশেক। তৎক্ষণাৎ নিঝুম হাত নামিয়ে নিতে গেলে ইহান তড়িঘড়ি করে নিঝুমের হাতে হাত মেলায়, অনুতপ্ত হয়ে বলে, সরি, আমি আসলে একটু অন্য মনস্ক ছিলাম। এগেন সরি। ইটস ওকে। অফিসের খোরশেদ এদের কর্মকাণ্ডে হেসে কুটি কুটি। তিনি আবারও অধিক রসায়ন সত্তার মানব। এদিকে হ্যান্ডশেক শেষে নিঝুম অফিসার খোরশেদকে উদ্দেশ্য করে বলে, স্যার, আমাকে এখন উঠতে হবে। আমি এই সাবজেক্টটা নিয়ে আগামীকাল কথা বলে নিব। এখন আপাতত ক্যাম্পে যেতে হবে, ওখানে জরুরি কাজ আছে। খোরশেদ খুব স্বাচ্ছন্দ্যে নিঝুমকে বিদায়ের পারমিশন দিয়ে দিলেন। ইহান বেশ বুঝতে পারছে নিঝুম তাকে ইনডাইরেক্টলি অপমান করতে চাইছে, কিন্তু এখন তার হাতে কিছুই নেই। তবে সেও আবরার খান ইহান, সব রহস্য বের করতে ছাড়বে সে। একমাত্র অনিলা খান ছাড়া আর কাউকেই আজকের ঘটনা জানায় না ইহান, কিন্তু অনিলা খান হুহা ছাড়া তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি। ইহান বেশ বিরক্তি নিয়ে সেখান থেকে প্রস্থান করে। এমন একটা সিরিয়াস মুহূর্তে তার মা কী করে এতটা স্বাভাবিক থাকতে পারে? লাইক সিরিয়াসলি। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেয় ইহান। মনটা অনেক দিন পর কিছুটা শান্ত হয়েছে, তা শুধুমাত্র নিঝুমের দর্শনে। আবারও অস্থিরতাও বাড়ছে অনেক, নানা রকম প্রশ্ন মাথা ছাড়া দিয়ে উঠছে, কিন্তু উত্তর জানতে অনেক কাঠখড় পোড়াতে হবে নিশ্চয়ই। নিঝুমের কাছ থেকে ক্ষমা চেয়ে তাকে ফিরিয়ে আনতে হবে খানবাড়িতে। এত কঠিন কাজ তো আর এত সহজে সাধন হবে না। বিছানায় একপাশ ওপাশ করছে ইহান। মনটা তার আজ ভীষণ চঞ্চল, সব কিছু কেমন অস্থিরতায় পরিপূর্ণ লাগছে। ছুটে গিয়ে তার নাগাল পেতে মন চাইছে। এই কেমন অনুভূতি! অথচ যার জন্য তার এত উচ্চাটন, সে এসবের কিছুই জানে না। সে তো দিব্যেই তার মতন ভালো আছে। ঈশানীর রাতের ঘুম কেড়ে নিয়ে সে আছে মহা সুখে। ব্যালকনির সিঙ্গেল দোলনাটায় বসে আছে আনমনে আকাশবাণী চেয়ে আছে ইরা। বিষণ্ণ মনে রোজের চলাচল এই তীব্র যন্ত্রণার। 4 বছর আগে হারিয়ে যাওয়া যুবকরূপী প্রেমিক পুরুষের সন্ধান সে আজও পায়নি সেদিন ঘটে যাওয়া ঘটনার বর্ণনা। কোথায় চলে গেল সে? কেন গেল? আর কি তবে কোনোদিনও ফিরবে না? না, ভাবা যাচ্ছে না এসব। তীব্র কষ্ট হানা দেয় হৃদয়, বুক ছেড়ে ফালি ফালি হওয়ার উপক্রম হয়ে পড়ে। অফিসার খোরশেদের কথা শুনে নিঝুম বেশ বিরক্তই হলো। এই কেসে ইহানের সঙ্গে তাকে কাজ করতে হবে, এটা কেমন কথা? সে এখন একাই এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, সেখানে আবার অন্য কাউকে নিতে হবে কেন? এদিকে ইহান তো মহা খুশি,
সে তো মনে মনে এটাই চাইছিল। টুকটাক ডিসকাশন শেষ করে নিঝুম বেরিয়ে যায় থানা থেকে। ইহানও পিছু নেয় নিঝুমের। ঝুম, তীব্র আর্তনাদ মাখা কণ্ঠে থমকে দাঁড়ায় নিঝুম। পায়ের নিশ্চল গতি, পিছু ফেরে না, ফেরার প্রয়োজন মনে করছে না। তীব্র অগ্রাহ্য করতে চাইছে, কিন্তু ওই আর্তনাদ তো পুরোপুরি উপেক্ষা করার নয়। ঝুমের নামে কেবল অদিতিই তাকে ডাকত, আর আজ ইহান ডাকছে। এই দুজন ব্যক্তিকেই সে চরম ঘৃণা করে। দুজনেই স্বার্থপর, তাকে চরমভাবে ঠকিয়েছে। অদিতি এবং ইহান দুজনেই নিজের স্বার্থে তাকে ব্যবহার করেছে। ইহানের জন্যই তার জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে ফেসে গিয়েছিল। মরতে মরতে বেঁচেছে। সেদিন যদি সমর্পণ না থাকতো, তাহলে নিজের পরিণতি ভেবেই আঁতকে ওঠে নিঝুম। চোখের কোণ চিকচিক করে ওঠে, ঝাপসা লাগে চতুর্দিক। গলায় পেঁচানো জর্জেট ওড়নার কোণ দিয়ে খুব সন্তর্পণে চোখের পানি মুছে নেয় সে। নিজের দুর্বলতা আর কারোর সামনে প্রকাশ করতে অনিচ্ছুক সে। অতীতের পাতা ঘাটলে মনটা পিছিয়ে ওঠে। মুহূর্তেই নিজেকে শক্ত আবরণে আবৃত করে নেয়। কঠিন ভঙ্গিতে পেছনে ফিরে তাকায়, কাট কাট গলায় উত্তর দেয়, ফার্স্ট অফ অল, I'm Nijhum, not Jhum. And you have no right to call me like that. ইহান থতমত খেয়ে যায়। করুণ সুরে কিছু বলতে নেবে, তার আগে নিঝুম হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিয়ে বলে, Please stop your drama. I want to go now. নিঝুম চলে যেতে পা বাড়াতে ইহান হন্তদন্ত হয়ে দৌড়ে গিয়ে নিঝুমের সম্মুখে দাঁড়ায়, হাত জোর করে অনেক আকুতি মিনতি করে কিছু কথা বলার জন্য। কিন্তু নিঝুম শুনতে নারাজ। সেই মুহূর্তেই প্রকৃতিও ওদের সঙ্গে মেতে ওঠে মান অভিমানের খেলায়। নিঝুমের মান ভাঙাতে যেমন ইহান ব্যাকুল, তেমনি তীব্র তাপ সম্পন্ন সূর্য যখন অভিমানে নিজেকে মেঘের আড়ালে লুকিয়ে নেয়, তখন সেই মান ভাঙাতে ব্যস্ত থাকে অজস্র মেঘরাশি। তাদের সেই মান অভিমানের খেলাও প্রকৃতির বুকে ঝরে পড়ে বৃষ্টি হয়ে। আজও ঠিক তাই হচ্ছে। পশ্চিম আকাশে আগে থেকেই তীব্র মেঘের আনাগোনা। হঠাৎ করে গগনের বক্ষ চিরে প্রবল বাড়িধারা সিক্ত করে তুলেছে ধরণী। সেই বর্ষণে সিক্ত হয়ে উঠেছে দুজন নরনারীর অন্তরিক্ষ। বৃষ্টির পানির সঙ্গে চোখের পানি মিলেমিশে একাকার হয়ে মিলন খেলায় লিপ্ত হয়েছে। পথ ছাড়ুন। যদি না ছাড়ে? ভুল করছেন। তুমি হয়তো ভুলে যাচ্ছ আমার ক্যারেক্টার। নম্রভাবে কথা বলছি বলে অতিরিক্ত করছো। আর আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমার পরিচয়। আমিও কিন্তু আর আগের ক্যারেক্টার বহন করছি না। তুমি যেমনটা হতে চেষ্টা করো না কেন, আমার কাছে তুমি সেই আগের নিঝুমই থাকবে। কারণ আমি তোমাকে খুব কাছ থেকে দেখেছি, খুব করে চিনি, খুব করে জানি। তুমি শুধু আমার নিঝুম, একান্তই আমার ব্যক্তিগত। নিঝুম তাচ্ছিল্য হাসে, তুচ্ছ কণ্ঠে বলে, তাই বুঝি? তা কোথায় ছিল 4 বছর আগে আপনার এই সো কল্ড অনুভূতি, যখন আমি স্ত্রী রূপে আপনার পেছনে পেছনে তৃষ্ণাত্ম প্রিয়সীর মতো ঘুরে বেড়াতাম, দিন রাত ভালোবাসি ভালোবাসি বলতাম, আপনার যাবতীয় টেক কেয়ার করতাম, পাগলের মতো আপনাকে চাইতাম। কিন্তু আপনি তো শুধু আমাকে ইউজ করে গেছেন। দিনকে দিন পায়ে পিষেছেন আমার ভালোবাসাকে। আপনার জন্য আমি মরতে মরতে বেঁচেছি। আর কি চাই আপনার? ধোঁকা দিয়েছেন আমায়, দিন রাত ঠকিয়ে গেছেন। এখন আবার নতুন করে কি সর্বনাশ করতে এসেছেন আমার? সব কিছুই মেনে নিলাম, বাট সব কিছুর পরে শুধু একটি কথাই বলবো ঝুম, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তাই তা কি করে উদয় হলো এই ভালোবাসা? এভাবে বলো না ঝুম, তুমি হয়তো সেদিন একটু খেয়াল করলেই সবটা ধরতে পারতে। তোমার ছোট্ট ছোট পাগলামিগুলোতে দিনকে দিন আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। সে অভ্যেস ধীরে ধীরে ভালোবাসায় রূপান্তরিত হতে বিশেষ সময় নেয়নি। আমি তোমাকে অনেকবার অ্যাকসেপ্ট করতে চেয়েছি, কিন্তু হয়েছে অপরাধ বোধটা আমাকে কুরে কুরে খেয়েছে বারংবার। যতবার তোমাকে কাছে টানতে চেয়েছে মনে হয়েছে আমি কোনো পাপ করছি। তোমাকে আমার অতীত না জানিয়ে বেশি দূরে কোনো ঠিক হবে না। অবশেষে তুমি সবটা শুনে নিলে আমার কাছ থেকে। জানো সেদিন রাতে কতটা কি প্ল্যান করেছিলাম? ভেবেছিলাম পরদিন খুব আয়োজন করে তোমাকে প্রপোজ করব, তারপর দুজনে মিলে সুখের পৃথিবী তৈরি করব। এইসব দেখে তুমি কতটা খুশি হবে তাই ভেবে নিজে আনন্দ হচ্ছিলাম। সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু তুমি ঠিক ছিলে না। পরদিন সকালটা সন্ধ্যার বদলে ডুবে গেল ঘন কালো অন্ধকারে। তোমাকে হারিয়ে ফেললাম। তারপর থেকে পাগল প্রায় আমার দশা। সব কিছু থেকে আলাদা হয়ে গিয়েছিলাম। ডিপ্রেশনে ভুগছিলাম অনেকটা। অপরাধ বোধ
পেয়ে হারানোর কষ্টে নিজেকে ঘরবন্দি করে নিয়েছিলাম। কাজ থেকে নিয়েছিলাম লম্বা বিরতি। অবশেষে হঠাৎ সেদিন তোমার আবছা অবয়ব দেখতে পাই হাই রোডে। তারপর থেকে নিজেকে গুছিয়ে নিয়ে ফিরে যাই কর্মক্ষেত্রে। ভাগ্যের পরিহাসে দেখা মেলে তোমার সঙ্গে। দুজনে ফের মুখোমুখি, কিন্তু ভিন্নতা আকাশচুম্বী। বৃষ্টির বেগ আরও তীব্র রূপ নিয়েছে। নিঝুম সামনে চোখের জল ফেলছে। খুব করেই ইচ্ছে করছে ইহানের বুকে ঝাঁপিয়ে পড়তে, কিন্তু পারছে না। কোনো এক অদৃশ্য দেয়াল রোধ করেছে তার অন্তর রাস্তা। ইহানও কেমন ঝিমিয়ে পড়েছে, নতমস্তকে দাঁড়িয়ে গভীর চিন্তায় মগ্ন। নিঝুম বৃষ্টির মধ্যেই ছুট লাগায়, এক মুহূর্ত দাঁড়ায় না। চোখ দিয়ে অজস্র জলরাশি উপচে পড়ছে তো পড়ছে, থামার কোনো নাম নেই। ইহান হতাশ হয়। নিঝুম কিছু না বলেই চলে যাবে ভাবতে পারেনি। পেছন থেকে অনেক করুণ কণ্ঠে আরেকবারের মতো ডেকে বসে। ঝুম। নিঝুম থমকে দাঁড়ায়। এয়ারপোর্ট থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে নিহান। তবে 4 বছর আগে যে বাড়ি থেকে বেরিয়েছিল, আজ সেখানে যাচ্ছে না। আজ যাচ্ছে তার নিজের সৎ পথে, উপার্জিত অর্থে তৈরি ভবনে, যেটাকে কেন্দ্র করে সে বিগত 4 বছর ধরে নানা রকম স্বপ্নের জাল বুনেছে ভিন দেশে। আর সেই স্বপ্নের প্রতিটি ধাপ শুরু হয়েছে ইরাকে জড়িয়ে। হ্যাঁ, এই 4 বছর নিহান বিদেশে ছিল নিজের ক্যারিয়ার গড়তে। 4 বছর আগে ইহানের বলা কথাগুলো সে তলিয়ে দেখেছে। অতঃপর তার ইরাকে নিজের করে পাওয়ার জন্য একটু স্যাক্রিফাইস করেছে মাত্র। কথা কেউ না জানলেও ইহান জানত। নিহান যাওয়ার আগে ইহানকে সবটা বলে গিয়েছিল। আজ সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ইরাকে সে নিজের করে নেবেই। নিঝুম, আগামীকাল আমাদের একটা ইম্পর্টেন্ট ইনভিটেশন আছে, তুমি তৈরি থেকো। এই ইনভিটেশনে আমাদের জরুরি অনেক ক্লু পেতে পারি। সমর্পণের কথাই নিঝুম খাবার মুখে তুলতে তুলতে প্রশ্ন করে, হো হো, তাই নাকি? তো কোথায় শুনি? আহসান মঞ্জিলে। নিঝুমের হাত থেকে কাঁটা চামচটি পড়ে যায়। চেহারায় বিষণ্ণতা স্পষ্ট। সমর্পণের খাওয়া শেষ। সে উঠে গিয়ে নিঝুম কাঁধে হাত রাখে, কনফিডেন্সলি বলে, বি স্ট্রং অ্যান্ড টেক কেয়ার অফ ইউর সেলফ, উইল সি সামথিং বেটার ইন দ্য ফিউচার। আহসান মঞ্জিলের সম্মুখে দাঁড়িয়ে আছে নিঝুম। 4 বছর পর আজ আবারও সে তার নিজের বাড়িতে পদার্পণ করতে চলেছে, যে বাড়িতে কেটেছে তার শৈশব কৈশোর। জড়িয়ে আছে নানা রকম স্মৃতি, বাবা মা ভাইয়ের আদর স্নেহ শাসন। সমর্পণ এতক্ষণে কাঁচি গেট ওভারটেক করে বাড়ির ভেতরে ঢুকে গেছে। নিঝুমকে পাশে না পেয়ে সে হতাশ হয়ে পেছনে তাকায়। হ্যাঁ, যা ভেবেছিল তাই। নিঝুম এখনও গাড়ির কাছেই দাঁড়িয়ে। সমর্পণ এগিয়ে যায়, নিঝুমের হাত ধরে টেনে নিয়ে আসে বাড়ির মধ্যে। নিঝুম চতুর্দিকে চোখ বোলায়। বাড়িটায় বেশ পরিবর্তন লক্ষণীয়। হবে নাই বা কেন? 4 বছর তো আর কম সময় নয়। গেটের দারোয়ানও চেঞ্জ করা হয়েছে। আগের দারোয়ান কাকা হলে তাকে এক দেখা দিয়ে চেনে ফেলত। নিঝুম সমর্পণের পেছন পেছন বাড়ির মধ্যে প্রবেশ করে। সদর দরজা পেরিয়ে লিভিং রুমে প্রবেশ করে, যেখানে খুব হাসি ভঙ্গিতে বসে পত্রিকা পড়ছেন আহসান সাহেব। নিঝুমের থমকায়। সমর্পণ ফেন তাকে খোঁচা দেয়। নিঝুম চকিত দৃষ্টিতে পুনরায় অগ্রসর হয়। হ্যালো মিস্টার আহসান। সমর্পণের কথা শ্রবণ হতেই আহসান সাহেব পত্রিকা থেকে চোখ তুলে উপরে তাকায়। সমর্পণকে দেখে তড়িঘড়ি করে পত্রিকা বন্ধ করে উঠে দাঁড়ায়। হাস্যোজ্জ্বল মুখে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দেয়। হ্যালো মিস্টার চৌধুরী। দুজনেই হ্যান্ডশেক পর্ব শেষ করতে না করতেই আহসান সাহেবের চোখ আটকায় নিঝুমের ওপর। তিনি চমকায় খানিক, অন্তর গলে আসে, কিন্তু কিছু একটা মনে পড়তে কাঠিন্য রূপ ধারণ করে। রাগেই মুখশ্রীতে শক্তপক্ত কণ্ঠে কেবলই যখন বললেন, ও। দেখা যায় তাকে কথা শেষ করতে না দিয়ে সমর্পণ বলে, ও আমার জুনিয়র অফিসার নিঝুম। অতঃপর নিঝুমকে উদ্দেশ্য করে বলে, নিঝুম, মিট কর মিস্টার আহসানের সঙ্গে। নিঝুম ভেতর থেকে ইতস্তত বোধ করছে, কিন্তু বাহিরে তা প্রকাশ করতে নারাজ। সাবলীল ভঙ্গিতে সে তার বাবার নিকট হাত বাড়িয়ে দেয়। হ্যালো মিস্টার আহসান, নাইস টু মিট ইউ। আহসান সাহেব একবার সমর্পণের দিকে দৃষ্টি দিলেন, অতঃপর বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও নিঝুমের সঙ্গে হাত মেলালেন। নিঝুম খুব কষ্টে নিজেকে সংযত রাখল। অতঃপর তারা একত্রে বসে কিছু আলাপ আলোচনা করতে লাগলো। নিঝুম অবশ্য তেমন কিছুই বলছে না, সমর্পণের কথাগুলোতে শুধু হুঁ হাঁ করছে। তার দৃষ্টি তো মা ভাইকে এক নজর দেখার জন্য তৃষ্ণার্থ।
একটু পরেই তাদের জন্য নাস্তা দেওয়া হলো। সমর্পণ সামান্য কিছু খেলেও নিঝুম শুধু পানিটুকুই খেলো। আরও কিছু সময় পর সেখানে উপস্থিত হলো তার ভাই নুহাশ আহসান। নিঝুমকে দেখে বাবার মতো নুহাসও চমকে উঠল। এই বোনটি তার বড়ই আদরের ছিল, কিন্তু প্রয়োজনে সে তাকে শাসনও করেছে প্রচুর। তবে ভালোবাসাও তো কোনো কমতি রাখেনি। কিন্তু 4 বছর আগে বোনের সেই অপমান তার হৃদয়ে গেঁথে গেছে। এক রাতের বিয়ে করা বরের জন্য সে তার বাবা ভাইকে প্রত্যাখ্যান করলো কিভাবে? মুহূর্তেই চেহারার রং পাল্টে যায় নুহাসের। হিতাহিত জ্ঞান শূন্য সে এখন। কাঠিন্য চেহারায় যখনই সে নিঝুমের কাছে যাওয়ার জন্য উদ্ধত হচ্ছিল, ঠিক তখনই তার বাবা তাকে কৌশলে আটকে নেয়। এই দৃশ্য নজর এড়ায় না নিঝুম, সমর্পণ, কারোরই। তবু সকলে চুপ। নুহাসের হিতাহিত জ্ঞান আসতে সে চুপ মেরে যায়। নিঝুমকে পরে দেখে নেবে। আপাতত সমর্পণকে হাত করার চেষ্টা করতে হবে, তাহলেই লাইন ক্লিয়ার। তাদের সমর্পণকে নিমন্ত্রণ করার একমাত্র উদ্দেশ্য হলো তার মন খুশি করে তাকে হাত করা। তবেই তাদের পক্ষে এই কালো জগতের শেখরে পৌঁছানো সম্ভব। কিছু সময় পর নুহাস সেখান থেকে উঠে ভেতরে চলে গেল। পরক্ষণে খুব অল্প সময়ের মধ্যে আবারও ফিরে এলো। তারপর তাদের জন্য ভারী খাবারের আয়োজন করা হলো। নিঝুম খুব যত্ন করে খাবারটা শেষ করলো, কারণ এটা তার মমতাময়ী মায়ের হাতের রান্না, যে স্বাদ নিঝুম আজও ভুলতে পারেনি। খাবার শেষে এবার তাদের যাবার পালা। নিঝুম শেষ মুহূর্ত পর্যন্ত তার মাকে এক নজর দেখার আশায় ওত পেতেছিল, কিন্তু সে তো আর জানে না তার ভাই সবার অগোচরে অনেক আগেই তার মাকে ঘরবন্দি করে রেখে এসেছে। নিঝুম সমর্পণ চলে যায়। ওপরের ঘরের জানালা থেকে একজোড়া অশ্রুসিক্ত চোখ ঠিকই তাদের দেখতে পায়। একা একাই হাঁসফাঁস করে, কিন্তু তার চোখে পড়ে না নিঝুমের। ওরা চলে যেতেই নুহাস আহসান সাহেবের পাশে এসে দাঁড়ায়। আটকে দিয়েছো? হুম। বেশ ভালোই করেছো। হুম। দুধ কলা দিয়ে কি তবে কালসাপ পুষলাম? হয়তো। একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানির সম্মুখে আছে এরা। আজ তার ইন্টারভিউ ছিল এই কোম্পানিতে। খুব ভালোভাবে ইন্টারভিউ সম্পন্ন করেছে সে। আশা রাখে চাকরিটা তার হয়েই যাবে। বাড়ির কেউ তার চাকরি করার বিষয়টা পছন্দ করছে না, কিন্তু ইরা চায় নিজের পায়ে দাঁড়াতে। শেষমেশ ইরার জেদের কাছে সকলে হার মানতে বাধ্য হয়। রিক্সার জন্য ওয়েট করছে ইরা। ইদানিং সে গাড়িটারি বেশ একটা ইউজ করে না। সব রকমভাবে স্বাবলম্বী হতে চায়, সব রকম অভ্যেস করে নিচ্ছে। তবে রিক্সায় চড়তে তার মন্দ লাগে না অবশ্য। সূর্য এখন মাথার উপরে প্রায়। রোদের তাপে শরীর ঝলসে যাওয়ার উপক্রম সকলের। ইরারও একই দশা। গায়ের জামাটা জায়গায় জায়গায় ঘেমে ভিজে উঠেছে। কোমর বরাবর চুলগুচ্ছ উন্মুক্তভাবে বিচরণ করছে তার পৃষ্ঠদেশ। এই উন্মুক্তা যেন দ্বিগুণ তেজ বাড়িয়ে দিয়েছে শরীরের। সকালে শাওয়ার নেওয়ার ফলে চুলগুলো ভেজা ছিল, তাই তো ছেড়ে এসেছিল। কে জানতো এই খোলা চুলেই তার গরমের কাল হবে। যখনই একটা খালি রিক্সাকে হাতের ইশারায় ইরা ডাক দিতে যাবে, ঠিক তখনই কোত্থেকে এক সুবিশাল গাড়ি এসে তার সম্মুখে উপস্থিত হলো। ইরা ভ্রুকুচকে সেদিকে চাইল। মনে মনে রাগ হলো। এই গাড়িটার জন্যই তার এত অপেক্ষায় পাওয়া রিক্সাটা হাতছাড়া হয়ে গেল। এখন এই দুপুরে রোদে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কে জানে। ইরার ভাবনার মাঝেই শোনা গেল এক স্নিগ্ধ কণ্ঠ। এই যে ম্যাম, এখানেই থাকা হবে নাকি গাড়ির দিকে অগ্রসর হবেন? ইরা চমকে উঠে সামনে থাকা সুদর্শন যুবকটির দিকে দৃষ্টি ফেরায়। মুহূর্তেই তার পায়ের নিচ থেকে মাটি সরে যায় যেন। শরীরে মৃদু কম্পন সৃষ্টি হয়। মস্তিষ্ক শূন্য। রন্ধ্রে রন্ধ্রে প্রবল গরম তরলের বিচরণ শুরু হয়। খুব সন্তর্পণে সামলে নেয় সে নিজেকে। পিছু হটতে নিলেই শক্তপোক্ত একটি হাত তার এক হাত টেনে ধরে তাকে নিজের একদম নিকটে এনে ফেলে। ইরার চোখ জোড়া চিকচিক করছে। আপাতত দুই মানবী এখন গভীর অনুভূতিতে ডুবে যেতে ব্যস্ত। এই অনুভূতি নয়নে নয়নে, হৃদয়ে হৃদয়ে পূর্ণ মিলনে। কেমন আছো? যেমন রেখে গেছেন তেমন। তুমিই তো চাইতে যে আমি দূরে চলে যাই। মুখের কথা আর মনের কথা কি এক? যদি বিশ্বাস করবেন তবে আবার কেন ফিরে আসা? বারংবার কষ্ট দেওয়ার মধ্যে কি পৈশাচিক আনন্দ নিহিত। নিহান মুচকি হাসে। দুই হাতে আবদ্ধ করে নেয় ইরার ঘরমাক্ত মুখশ্রী। খুব সন্তর্পণে চুমু এঁকে দেয় ললাটে। অতঃপর দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে বলে, পুরোপুরি আপন করে নিতেই তো হারিয়ে গেছিলাম, যাতে করে আর কেউ কখনো হারানোর সুযোগ না পায়, না তুমি আর না আমি। ভীষণ কষ্ট দিয়েছে,
একটা নয়, দুটো নয়, চারটা বছর। ভালোবাসা দিয়ে সব পুষিয়ে দেব। ইরা মুহূর্তেই লজ্জা পেয়ে যায়। নিহানের দৃষ্টি থেকে দৃষ্টি ফিরিয়ে নেয়। নিহান মুচকি হাসে। তার লজ্জাবতীকে কতদিন পর দেখছে, এ দেখার যেন কোনো শেষ নেই। ইরার চোখে মুখে আজ প্রবল খুশির ঝিলিক। মেয়েটাকে আজ একটু বেশি প্রাণবন্ত লাগছে। অহেতুক মিটিমিটি হাসছে, গুনগুনিয়ে গাইছে। ইহান মনে মনে খুশি হয়। সে জানে ইরার এই খুশির কারণ। নিহান ইরার কাছে যাওয়ার আগে ইহানের সঙ্গে মিট করে গেছে। ইহানই নিহানকে ইরার অবস্থান বলে দিয়েছিল। নিহান যাবে বলে ইহান আর গাড়ি পাঠায়নি, নয়তো তার আদরের বোনের জন্য কখনো গাড়ি পাঠিয়ে দিত সে। ইহান স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক, অবশেষে একজন অন্তত সুখের মুখ দেখতে চলেছে। বরাবরের মতো অনিলা খানের ঘর থেকে ফোনে কথা বলার আওয়াজ ভেসে আসছে। সেই আওয়াজে আনন্দে উচ্ছ্বসিত হয়ে সারা বাড়ি পায়চারি করা ইরার পা অটোমেটিক বন্ধ হয়ে যায়। এটা নতুন নয়, নিঝুম চলে যাওয়ার পর থেকেই সে এমনটা প্রায়শই লক্ষ্য করেছে। তার মা ঘরবন্দি হয়ে লুকিয়ে কার সঙ্গে যেন কথা বলে। সে এই বিষয়ে বার কয়েক জিজ্ঞাসাবাদ করেও লাভ হয়নি। অনিলা খান খুব সন্তর্পণে বিষয়টি এড়িয়ে গেছেন। ইরা ভাবছে আর নয়, আজকে সে আরই পাতবে মায়ের ঘরে। যদিও তা অন্যায়, তবু এভাবে আর কয়েকদিন তাদেরও তো অধিকার আছে তার মায়ের ব্যাপারে সবটা জানার। খুব সন্তর্পণে দরজায় কান লাগিয়ে দাঁড়িয়ে পড়ল ইরা। ঘরের মধ্যে থেকে ভেসে আসা অস্পষ্ট শব্দগুলো এবার পুরোপুরি স্পষ্টভাবে ভেসে আসছে তার কর্ণে। কিন্তু ভেতর থেকে যা শোনা গেল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। তার মা বারংবার নিঝুম নামটি ধরে সম্বোধন করছে। কথাগুলো এমন: এই নিঝুম, কি হলো, থেমে গেলি কেন? এই নিঝুম, জানিস ইহানটা না বড্ড বদলে গেছে। এই তুই আবার একেবারের জন্য আমার কাছে ফিরে আয় না মা। আরও অনেক অনেক কথা হচ্ছে তাদের মধ্যে। ইরার পক্ষে সেখানে দাঁড়ানো আর এক মুহূর্তের জন্য সম্ভব হলো না। সে ছুটে ইহানের রুমে চলে গেল। ইহান তখন সবেই বাহিরে বের হওয়ার জন্য তৈরি হচ্ছিল। ইরা ইহানের সামনে এসে হাঁপিয়ে চলেছে অবিরত। ইহান সেদিকে একবার ভ্রুকুচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এভাবে হাঁপাচ্ছিস কেন? ইরা কিছুটা স্বাভাবিক হয়েই বলল, তো কি করব, খুব গুরুত্বপূর্ণ কথা আছে তোমার সঙ্গে। হ্যাঁ, তো বলে ফেল, আমি একটু বেরোবো। ভাইয়া, বৌমনি সত্যিই বেঁচে আছে। আমি মাকে বৌমনির সঙ্গে ফোনে কথা বলতে শুনেছি। ইহান প্রথম কথাটা স্বাভাবিক নিলেও পরবর্তী কথাটি শুনে একটু থমকায়। তার মা সব জানে, কিন্তু কিভাবে? এজন্য ইহান প্রথম যেদিন নিঝুমের কথাটি তাকে বলে সে কোনো প্রতিক্রিয়া করে না। আরে ভাইয়া, কি ভাবতে বসলি? আচ্ছা, কি কথা বলছিল মা? অতঃপর ইরা সব কিছু খুলে বলল ইহানকে। আচ্ছা, তুই যা এটা নিয়ে, আমি পরে কথা বলবো মায়ের সঙ্গে। ইহান ইরাকে আর কিছু বলতে না দিয়ে দ্রুত পায়ে বেরিয়ে যায়। আর ইরা ভাবতে থাকে, এত দরুদাজা খবর পেয়েও ইহান কিভাবে এতটা স্বাভাবিক। ইহান বাড়িতে ফিরলে অবশ্যই এই বিষয়ে তাকে চেপে ধরবে ইরা। পার্কের বেঞ্চিতে হাস্যোজ্জ্বল মুখে বসে আছে সোনালি। তার থেকে কিছুটা দূরত্বে তুষি বাচ্চাদের সঙ্গে খেলায় মেতে আছে। সোনালি সেদিকে তাকিয়ে হাসছে। তুষিকে অন্যান্য বাচ্চাদের সঙ্গে এতটা খুশি দেখে তারও খুব ভালো লাগছে। আকস্মাৎ এক পুরুষালী কণ্ঠস্বরে ঘোর কাটে তার। এই যে মিস, আসলে কিন্তু আপনাকে দারুণ লাগে। সোনালি ভীষণ রেগে গেল। এটা তো সেদিনের সেই ছেলেটা। তেজস্বী কণ্ঠে উত্তর দেয় সে। কি চাই? আপনাকে। ফ্ল্যাট করছেন? সত্য বলছি। জানেন আমি কে? না বললে কি করে জানবো? আমার ভাইয়া সমর্পণ চৌধুরী, একজন সিনিয়র আর্মি অফিসার, আর আমি তার একমাত্র বোন সোনালী চৌধুরী। সো বুঝতেই পারছেন আমার সঙ্গে ফ্ল্যাট করার শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। এত কিছু ভাবার মতো সময় হয়নি ম্যাডাম, আর ভাবতেও চাই না। না ভাবতে চাইলেও ভাবুন, নয়তো পরবর্তীতে আমাকে বিরক্ত করলে একদম গারদে ভরে দেব। সোনালি ধপ করে উঠে যায়। এক পলক কিষানের দিকে তাকে হনহনিয়ে তুষির কাছে যায়। তুষির হাত ধরে টানতে টানতে চলে যায় পার্ক থেকে। তার এত সুন্দর মোডটার ফালুদা বানিয়ে দিল এই অসভ্য ছেলেটা। চারপাশটা এখন একদম অসহ্য লাগছে। এদিকে ঈশান, সে তো নিজের ধ্যানে মত্ত। সোনালি নামটি আপন মনে বারংবার আওড়িয়ে চলেছে। আশেপাশে কিছুতেই যেন ধ্যান নেই। তীব্র চিৎকারের শব্দে অসহ্য লাগছে নিহানের। মারিয়া এসেছে তার ফ্ল্যাটে। আদরের ছোট ভাই বাড়ি ছেড়ে অন্যত্র থাকবে, এটা মেনে নিতে পারছে না সে।
তবে এই সহজ কথাটি যেখানে শান্তশিষ্ট সুশৃঙ্খলভাবে উপস্থাপন করা যেত, সেখানে এসে তৈরি করেছে বিশৃঙ্খলা। এটাই তাদের কালচার। চিৎকার চেঁচামেচিতেই অভ্যস্ত তারা। এদিকে নিহান এক প্রকার বাধ্য হয়ে বোনের এমন ব্যবহার গলাদকরণ করে চলেছে। নেহাতি বড় বোন, তার উপর নিহানকে অনেক স্নেহ করে, তাই নয়তো এর উচিত জবাব সে অনেক আগেই মারিয়াকে দিয়ে দিত। পরিশেষে ধৈর্যের বাঁধ ভেঙে গেলে নিহান মুখ খোলে। আপু, এমন কেন করছো? তোমাদের ওই নরকপুরীতে থাকার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই। সো এইসব নিয়ে চিৎকার চেঁচামেচি না করে ভদ্রভাবে বসো। মারিয়া ভাই থেকে অবাক হয়ে চেয়ে রইল। অবিশ্বাস কণ্ঠে বলল, তুই তুই বলছিস আমাকে এসব কথা? তুই আমার নিহান্ত? হ্যাঁ, নাকি বিদেশে গিয়ে পাকনা গজিয়ে গেছে তাই আপুকে যা তা বলছিস? আপু, তুমি ভুল বুঝছো, তেমন কিছুই নয়। আমি শুধু বোঝাতে চাইছি যে আমাকে আমার মতো থাকতে দাও তোমরা। আমি নিজের মতো করে বাঁচতে চাই, হালালের পথে রোজগার করে জীবনযাপন করতে চাই। কোনো অসৎ পথের অর্থ আমার চাই না। ও তাই বুঝি? সারা জীবন খেয়ে পড়ে বড় হয়ে এখন তোর মনে হচ্ছে এসব অসৎ উপার্জন? তবে আরো আগে কেন বেরিয়ে আসিসনি? নাকি এখন নিজের ভবিষ্যৎ গড়ে নিয়ে সরে যেতে চাইছিস? আপু প্লিজ স্টপ টকিং ইউর ননসেন্স। তুমি খুব ভালোভাবেই জানো আমি কেন এমনটা চাইছি। আই নিড হার। ওহ, আই সি। এজন্যই তুই এমনটা করেছিস? ওই মেয়েটার জন্য, ওই ফালতু মেয়েটার জন্য? তুই কি করে পেরেছিস ভাই? নিহান এতক্ষণ খুব করে ধৈর্য ধরেছিল, কিন্তু আর পারল না। খুব করে তর্কাতর্কি চলল দুই ভাই বোনের মধ্যে। এক পর্যায়ে মারিয়া নিহানের গালে সজোরে চর বসিয়ে দিয়ে রেগে মেগে বেরিয়েই গেল। নিহান কিছু বলল না, শুধু দীর্ঘশ্বাস ফেলল। তার খুব মায়ানকে দেখতে ইচ্ছে করছে, কিন্তু উপায় নেই। বড় ভাই তার উপর আরও 3 গুণ বেশি রেগে আছে, সামনে পেলেই খুন করে দেবে। মারিয়া বর্তমানে কেমন অনুভূতি শূন্য, দিকবিদিক শূন্য। চতুর্দিক কী হচ্ছে না হচ্ছে সেসব তার মাথায় নেই। তার আদরের ভাইটি তার কথা অমান্য করেছে, তার সঙ্গে তর্কে লিপ্ত হয়েছে, বেয়াদবি করেছে, এটাই চরমভাবে তার মস্তিষ্কে হানা দিচ্ছে। উত্তেজনায় গাড়ি টানছে হাই লেভেলে। অতর্কিতে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। অসাবধানতায় তার গাড়ি গিয়ে পড়ল অন্য একটি গাড়ির সম্মুখভাগে। কোনো রকমে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। অবশ্য অ্যাক্সিডেন্ট না হওয়ার সম্পূর্ণ ক্রেডিটই বিপক্ষীয় গাড়িটির। মাথা চেপে ধরে গাড়ি থেকে বেরিয়ে আসে মারিয়া। প্রচণ্ড মাথা জ্বালা করছে তার। ইদানিং বেশি উত্তেজিত হয়ে পড়লেই এমনটা হয়। আকস্মাৎ চোখ তুলে উপরে তাকাতেই সামনে ভেসে ওঠে দুটি সুপরিচিত মুখ। মুহূর্তেই ভ্রু কুঁচকে ফেলে সে। গুটি গুটি পায়ে এগিয়ে যায় তাদের সম্মুখে। ইহান বুকে হাত গুজে দাঁড়ায়। মারিয়া কোনো রকম ভঙ্গিমা ছাড়াই বলে, এখনো বেঁচে আছে দেখছি। ইহান কিছু বলার আগেই নিঝুম কথা টেনে নিয়ে বলে, কই মাছের জান এত সহজে হজম হবে না। মারিয়া দাঁতে দাঁত চেপে ধরে, ক্রোধিত কণ্ঠে বলে, হবে হবে, সময় হলে সব হবে। অপেক্ষায় থাকলাম। ইহান এদের মধ্যে নীরব দর্শনের ন্যায় পরিদর্শন করছে। মারিয়া রেগে মেগে চলে গেছে। যাওয়ার আগে নিঝুম তাকে সতর্ক বার্তাস্বরূপ বলে দিয়েছে সাবধানে গাড়ি চালাতে। এটা শুনে সে যেন দ্বিগুণ তেলে বেগুনে জ্বলে উঠেছে। ফলস্বরূপ আরও হাই স্পিডে গাড়ি টেনে চলে গেছে। এত কিছুর মধ্যে দিয়ে ইহান এতটুকু খুব ভালোভাবে বুঝেছে যে তার ঝুম আর আগের মতো দুর্বল নেই। নিজের প্রোটেক্ট এখন সে নিজেই করতে পারে। সত্যি জীবন মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়, ভেঙে চুরে নতুন করে গড়তে শেখায়। কিছু বলবি এরা? ইরা আমতা আমতা করছে। তার এই ভাইটিকে সে বড্ড বেশি ভয় পায়। ইনিয়ে বিনিয়ে সে কোনো রকমে বলল, আসলে আমার মনে আরও একটি প্রশ্নের উদয় হয়েছে। সকাল থেকে এই প্রশ্নটি আমার অন্তরটা অস্থির করে তুলেছে। তুমি কি দেবে তার জবাব? আচ্ছা বল, কি প্রশ্ন? সম্ভব হলে অবশ্যই উত্তর দেব। মায়ের মতো তুমিও কি কিছু লুকাচ্ছ ভাইয়া? এমন কেন মনে হচ্ছে? না মানে, তুমি আগের দিন গাড়িতে বৌমনিকে দেখা নিয়ে কতটা অস্থির ছিলে, কিন্তু আজ এমন একটা খবর শোনার পরেও নিশ্চুপ। ইহান তপ্ত শ্বাস ফেলল। শ্বাসরুদ্ধ কণ্ঠে এই কয়েকদিনের সকল ঘটনা খুলে বলল ইরাকে। ইরা বাকরুদ্ধ। এমন কিছু সে কল্পনাও করতে পারেনি। খুশি হয়েছে ভীষণ, সেই সঙ্গে আবার চিন্তার ছাপ তার মুখশ্রীতে স্পষ্ট। নিঝুমের রেহানো অ্যাটিটিউড সর্বদা বজায় থাকলে তার ভাইয়ের কাছে তাকে ফিরিয়ে আনবে কী করে?
ভাইটা তো তার বড্ড বউ পাগল হয়ে উঠেছে। মুখে প্রকাশ না করলেও ভাইয়ের অস্থির চিত্ত চোখ এড়ায় না ইরার। সময় পেরিয়ে যায় তড়িৎ গতিতে, সেই সঙ্গে বদলায় জীবনের মোড়। কেটে গেছে 1টি মাস। এই 1টি মাসে তেমন কোনো পরিবর্তন লক্ষণীয় নয়। ইহান নিঝুম নিজেদের মধ্যেকার ঝামেলা আপাতত স্থগিত রেখে নিজেদের কর্মক্ষেত্রে প্রবল সম্ভাবনা নিয়ে ছুটছে। সোনালির সঙ্গে প্রায়শই অনাকাঙ্ক্ষিতভাবে ঈশানের দেখা হয়ে যায়। ঈশান প্রতিবারই তাকে হেনস্থা করতে উঠে পড়ে লেগে যায়। এদিকে সোনালি সেই সব কাজে চরম বিরক্ত হয়ে ঈশানকে বেশ চড়া অপমান করে দিয়েছে পাবলিক প্লেসে। তারপর থেকে আজ বেশ কিছুদিন ঈশানের কোনো দেখা সাক্ষাৎ নেই। সোনালি যেন এই কয়দিনের বিচ্ছেদে পিপাসার্থ হয়ে উঠেছে। ঈশানের প্রতি রাগটা যেন গুলে জল হয়ে সেখানে অন্য কিছুর উৎপত্তি হয়েছে। চোখজোড়া বারংবার তাকেই খুঁজছে। বেহায়া মন হাজার বারণ সত্ত্বেও অকারণে সেদিকেই ছুটছে। ইরা আর নিহান বেশ ভালোই আছে। নিহানের ওই পরিবার থেকে বেরিয়ে আসার পর ইরা আর তাকে প্রত্যাখ্যান করতে পারেনি। আর এই 4 বছরে প্রণয় বিরহ জিনিসটি সে খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে। তাই আর ইরাকে মানাতে নিহানের বেশি একটা কাঠখড় পোহাতে হয়নি। সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু বিপত্তি বাজলো একদিন, যেদিন নিঝুম হাতে নাতে ধরতে সক্ষম হলো মায়ানের পাচারকৃত অবৈধ অস্ত্র। এক ট্রাক অস্ত্র পুলিশের আন্ডারে সংরক্ষণ করা হলো। ট্রাকের ড্রাইভার, হেল্পার সহ আরও 3 জন উপস্থিত ছিল। তাদেরকে থানায় এনে উত্তম মধ্যম দেওয়ার পরে তারা স্বীকার করে নেয় যে এসব কাজে মায়ান জড়িত। তারা সকলেই মায়ানের লোক। এবাদেও মায়ানের সকল অপকর্ম, গুপ্তস্থান আরও নানা রকম তথ্য ওদের থেকে উদ্ধার করে নেয় নিঝুম। সেগুলোর কিছু ভিডিও ক্লিপ তৈরি করে মিডিয়ায় ছেড়ে দেয়। স্বনামধন্য ব্যবসায়ী মায়ান মির্জার নামে এত বড় কেলেঙ্কারি প্রমাণ হওয়ায় তোলপাড় হয়ে চলেছে টেলিভিশনের হেডলাইনে। এমত অবস্থায় মায়ান মারিয়া প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে পড়ে। নিঝুমের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত ভয়ঙ্কর স্টেপ নিতে চায়। ইহানের এই বিষয়ে যথেষ্ট অবদান আছে, কারণ কাজটা ইহান নিঝুম দুজন মিলে করেছে। কিন্তু মায়ান মারিয়ার ক্ষোভ গিয়ে পড়ছে শুধু নিঝুমের ওপর। থানায় সাময়িক সময়ের জন্য আনা গেলেও পুরোপুরি আটকে রাখা সম্ভব হয়নি মায়ান আর মারিয়াকে। শুধুমাত্র জবানবন্দি দিয়ে তাদের মতো স্বনামধন্য ব্যক্তিদের আটকে রাখা পসিবল নয়। সাময়িক সময়ের জন্য হাজিরা দিয়ে তারা আবারও চলে গেছে। তাদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ সমেত অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়েছে ওপর মহল। এখন এই সব সমস্যার সমাধান ইহানের বাবার তৈরি করে রেখে যাওয়া পেন ড্রাইভটি, যেখানে ভিডিও সমেত মায়ান মারিয়া নিজেদের মুখে নিজেদের অপকর্মের স্বীকারোক্তি আছে। কিন্তু সেটা এই মুহূর্তে কী করে পাবে নিঝুম বেশ ভালো করে বুঝতে পারছে ওটা তার বাবার নিকট আছে, কিন্তু প্রমাণ ব্যতীত সেখানে গিয়েও কোনো লাভ হবে না। তার কাছে পাক্কা খবর আছে যে তার বাবা ওই পেন ড্রাইভটি ইহানের বাবার অ্যাক্সিডেন্টের সময় ওই স্পট থেকে কৌশলে উদ্ধার করে নিজের কাছে রেখে দিয়েছে, এবং এই পেন ড্রাইভ দ্বারা মায়ানকে হেনস্থা করে মোটা টাকা আয়ত্ত করে নেয় ক্ষণে ক্ষণে। মায়ান মারিয়া শত চেষ্টায় পেন ড্রাইভটি উদ্ধার করতে সক্ষম হয়নি। শেষমেশ তারা বাধ্য হয়ে আহসান সাহেবকে নিজের দলে টানে। এইসব খবর নিঝুম গুপ্তচর দ্বারা জানতে পেরেছে। টিভির পর্দায় নিঝুমকে দেখে ঈশান ইরা এক প্রকার বায়না ধরে বসে তারা নিঝুমের সঙ্গে দেখা করবে। এ ব্যাপারে খুব এক্সাইটেড তারা। ইহান শেষমেশ বাধ্য হয়ে রাজি হয়ে যায়। ইহানের অগোচরে ঈশান আর ইরা প্ল্যানিং কষে কীভাবে নিঝুমকে আবার ওই বাড়িতে ফিরিয়ে আনবে। এসব কথা ইহানকে আগে না বলে পরে যদি একদম না করে দেয় তখন কি হবে এই ভয়। বিকেল নাগাদ ওদের নিয়ে রওনা হয় ইহান। নিঝুমকে সে বলেছে কেসের ব্যাপারে জরুরি কথা আছে, এজন্য রয়্যাল কফি শপে মিট করতে আসতে। এটা না বললে নিঝুম কোনোদিনও আসবে না, এটা সে খুব ভালোভাবেই জানে। এদিকে নিঝুম তার পরিবার অর্থাৎ তুষি, সোনালি আর সমর্পণের সঙ্গে একটু ঘোরাঘুরি করতে বেরিয়েছিল। অবশ্য তুষির আবদারে তারা বেরিয়েছে, নয়তো কাজ ফেলে সমর্পণ বা নিঝুম কারোরই ইচ্ছে ছিল না আসার। প্রতিমধ্যে ইহানের ফোন পেয়ে নিঝুম সমর্পণকে সবটা জানালে সে বলে তারা সকলেই ক্যাফেটেরিয়ায় যাবে, কফি টফি খেয়ে একসঙ্গে সকলে চলে আসবে। সেই ফাঁকে ওদের কাজটাও হয়ে যাবে। নিঝুমও এই বিষয়ে কোনো আপত্তি করেনি। সকলে মিলে রওনা হয়েছে কফি শপে। ইহান, ঈশান, ইরা 3 জনে কফি শপের মধ্যে ইতোমধ্যে পৌঁছে গেছে। ইহান 4 সিট বিশিষ্ট একটি টেবিল বুক করে। 3 জন 3 সিটে বসে পড়ে। তারা অন্য সিটটি নিঝুমের জন্য রাখা হয়। ঈশান, ইরা ভীষণ উৎসুক। ইহানের হাবভাব বোঝা দেয়
কিয়ৎক্ষণের মধ্যেই সেখানে নিঝুম তার পরিবার নিয়ে উপস্থিত হয়। আশেপাশে একটু চোখ ঘোরাতে ইহানকে নজরে পড়ে তার। সেদিকে অগ্রসর হতেই আরও দুটো হাস্যোজ্জ্বল মুখ দৃশ্যমান হয় তার অক্ষিপটে। মুহূর্তেই হৃৎপিণ্ড কেঁপে ওঠে তার। ঈশান ছিল তার বন্ধু প্লাস ভাইয়ের মতো, আর এরা ছোট্ট বোন। এদেরকে খুব বেশি স্নেহ করতো সে। এই 4 বছরে ভীষণ মিস করেছে ওদের। 4 বছর পর ওদেরকে চক্ষু সম্মুখে দেখে কী করা উচিত দিকবিদিক শূন্য সে। ইহানের দৃষ্টি অনুসরণ করে ঈশান এরা দুজনেই সেদিকে তাকায়। মুহূর্তেই তাদের চেহারায় উচ্ছ্বসিত ভাবটা আরও দ্বিগুণ বৃদ্ধি পায়। এরা তো দৌড়ে গিয়ে নিঝুমকে জাপটে ধরে। তীব্র আর্তনাদেই ডেকে ওঠে বহুমনি। নিঝুমের অন্তরে গিয়ে লাগে সেই ধ্বনি। ঈশানও ভীষণ খুশি, তার চেহারায় তা স্পষ্ট প্রকাশিত। সেও চোখে চোখে অনেক কথা বলেছে, কিন্তু মুখে কিছুই বলতে পারছে না। নিঝুম ইরার মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দেয়। তারপর ইরাকে শান্ত করে ঈশানের কাছে যায়, আলতো করে জড়িয়ে ধরে। দুজনের মধ্যে কিছু কথোপকথন চলে। তার মধ্যেই তুষি দৌড়ে এসে টেনে ধরে নিঝুমের ওড়নার আঁচল। চোখজোড়া সরু করে চেয়ে ঠোঁট যুগল কিঞ্চিত উল্টে অভিমানের স্বরে বলে, আম্মা, তুমি ওদেরকে কেন জড়িয়ে ধরছো? কেন আদর করছো? তুমি তো আমার আম্মা। তুমি শুধু আমাকে আদর করবে, আমাকে ভালোবাসবে, আমাকে জড়িয়ে ধরবে।